হ্যালো এভরিওয়ান, সবাইকে স্বাগতম শিখন ল্যাবে। আজকে আমরা নবম দশম শ্রেণীর জীববিজ্ঞানের প্রথম অধ্যায় জীবন পাঠ এই অধ্যায়টা নিয়ে বিস্তর আলোচনা করব। আলোচনা শুরু করার আগে বলে রাখি, এই যে জীববিজ্ঞানটা আমরা পড়বো আজকে বা প্রথম অধ্যায় জীবন পাঠ, এখানে আমরা কি কি পড়বো বা কেন পড়বো, কি জন্য এই অধ্যায়টা আমাদের জন্য ইম্পর্ট্যান্ট, সেগুলো আমাদের আগে জানতে হবে। এখন মেনলি আজকের ক্লাসে আমরা জাস্ট একটা টপিকস নিয়ে পড়বো, সেটা হচ্ছে যে জীববিজ্ঞানের শাখাসমূহ। জীববিজ্ঞানের শাখাসমূহ নিয়ে পড়বো জাস্ট, এর বেশি আজকের ক্লাসে আমরা পড়বো না। এই অধ্যায়টাকে আমি ৩টা পার্টে ভাগ করব। ৩টা পার্টের উপরে ভিডিও দিব। যদি তুমি এই ভিডিও ৩টা ক্লাস যদি ভালোভাবে দেখো এবং মনোযোগ সহকারে দেখো, তাহলে এই অধ্যায়ে তোমার কোনো সমস্যা থাকবে না। এমসিকিউ থেকে শুরু করে সিকিউর জন্য কোনো ধরনের প্রবলেম আর তোমাকে ফেস করতে হবে না। যদি ভালোভাবে মনোযোগ সহকারে ক্লাসটা দেখো, তাহলে এই অধ্যায়ে তুমি হবা বস। সো এখন যদি আমরা এই অধ্যায়টা শুরু করি, তাহলে আমাদের তো আগে দেখতে হবে এই অধ্যায় কি কি আছে, কি কি পড়া লাগবে। অনেক কিছুই তো থাকে, সবকিছু কি পড়া লাগবে? সবকিছু পড়া লাগবে না। যেগুলো দরকার ওইগুলো আমাদের পড়তে হবে। এখন ফার্স্ট অফ অল আমরা যে বিষয়টা আজকে আলোচনা করব সেটা হচ্ছে জীববিজ্ঞানের শাখাগুলা। এখানে ভৌত শাখা আছে, ফলিত শাখাও আছে, তাই না? এখন দুইটা পার্ট এখানে আমরা আজকে পড়বো। এর পরবর্তীতে আছে শ্রেণীবিন্যাস, জীবজগৎ, দেন তোমার আছে কি দ্বিপদ নামকরণ। এরপর হচ্ছে যে রাজ্যগুলা, ওই জীবজগতের রাজ্য ১, রাজ্য ২, ৫ পর্যন্ত আছে। ওইগুলা প্রত্যেকটা টপিকস নিয়ে, বৈশিষ্ট্যগুলা নিয়ে, দ্বিপদ নামকরণের পদ্ধতি এবং তারপর হচ্ছে যে দ্বিপদ নামকরণের বৈজ্ঞানিক নাম কিভাবে লিখতে হবে, কি করতে হবে, এইগুলো আমরা পড়বো। এখন আজকে ফার্স্ট পার্ট বা ফার্স্ট ক্লাসে আমরা আজকে শুধুমাত্র জীববিজ্ঞানের শাখাসমূহ নিয়ে আলোচনা করব। এখন দেখো, এই যে এখানে আমাদের টপিকসগুলো কি, এগুলো আমি অলরেডি বলে ফেলছি। জীববিজ্ঞানের শাখাসমূহ, শ্রেণীবিন্যাস, জীবজগৎ, দ্বিপদ নামকরণ, এগুলা তোমার এই ৪টা টপিকস আছে এই অধ্যায়ে পড়ার মতো। এখন তুমি যদি দেখো, এই যে জীববিজ্ঞান, বারবার জীববিজ্ঞান কথাটা বলতেছি, এই যে জীববিজ্ঞান বা ইংরেজি নাম কি এর জীববিজ্ঞানের, তোমরা অলরেডি জানো, বায়োলজি। এই যে বায়োলজি বা জীববিজ্ঞান, কেনই বা এটার নাম জীববিজ্ঞান করা হইলো? কেনই বা এর নাম ইংরেজিতে বায়োলজি করা হইলো? অন্য কিছু কেন করা হইলো না? কি কারণে করা হইলো, বা কোথা থেকে তোমার এই বায়োলজি শব্দটা এখানে জীববিজ্ঞানের ইংরেজি নামের সাথে যুক্ত করা হইলো? সেগুলো জানতে হবে না? এগুলো তোমার বইয়ের প্রথম দিকেই আছে, এ চ্যাপ্টারের। তাহলে এখানে দেখো, এই যে জীববিজ্ঞান, এটা কিন্তু হচ্ছে যে প্রাচীন একটা বিজ্ঞান। কারণ কি, জীবনের জীবনের সৃষ্টি শুরু থেকে তোমার জীবনের একটা অস্তিত্ব ছিল। তো এটা একটা প্রাচীন বিজ্ঞান, জীববিজ্ঞান, তাই না? এখন দেখো, এই যে জীববিজ্ঞানটা, এর ইংরেজি নাম কি? বায়োলজি। আমরা তো জানি বায়োলজি, কিন্তু এই যে বায়োলজি শব্দটা, এটা কোথা থেকে আসছে বা কিসের ভিত্তিতে এর নাম বায়োলজি করা হলো জীববিজ্ঞানের, সেটা আমাদেরকে জানতে হবে। এখন দেখো, এই যে বায়োলজি, এটা তোমার দুইটা শব্দের সমন্বয়ে গঠিত হয়েছে। দুইটা শব্দ কি কি? বায়োস এবং লোগোস। ঠিক আছে? বায়োস এবং লোগোস, এই দুইটা শব্দের সমন্বয়। আচ্ছা, এই দুইটা শব্দের সমন্বয়ে তো তোমার বায়োলজি গঠিত হইলো। কেনই বা এই দুইটা শব্দের সমন্বয়ে গঠিত হইলো? কি কারণে গঠিত হইলো? অথবা এই দুইটা শব্দ আসলো কোথা থেকে? এই দুইটা শব্দ তোমার আসছে হচ্ছে গ্রিক শব্দ থেকে। কোথা থেকে? গ্রিক শব্দ থেকে। এখন দেখো, এই যে বায়োস এবং লোগোস, এই দুইটা শব্দের সমন্বয়ে বায়োলজি গঠিত হয়েছে। কিন্তু কি কারণে গঠিত হয়েছে? অন্য কোনো ওয়ার্ড ছাড়া কেন এই দুইটা ওয়ার্ড দিয়ে গঠিত হইলো, সেটা তোমাকে এখন দেখতে হবে এই দুইটা অর্থর মাধ্যমে। এখন দেখো, বায়োস, বায়োস অর্থ কি? জীবন। আর লঘু অর্থ কি? জ্ঞান। তাহলে জীবন এবং জ্ঞান, এই দুইটা সমন্বয় হচ্ছে যে জীববিজ্ঞান। এই কারণেই এর নাম এই দুইটা শব্দের সমন্বয়ে গঠিত করে বায়োলজি শব্দটা তৈরি করা হয়েছে বা রাখা হয়েছে। আশা করি এতটুকু বুঝে আসছে তোমাদের। এখন দেখো, এই যে জীববিজ্ঞান বা যা করতেছি, এই জীববিজ্ঞানের অর্থ কি? জীববিজ্ঞান যদি তোমাকে কোয়েশ্চেন করা হয় জীববিজ্ঞান কাকে বলে বা জীববিজ্ঞান কি, তুমি তাহলে অ্যান্সারটা কি দিবা? বিজ্ঞানের যে শাখায় জীবের গঠন, জৈবনিক ক্রিয়া এবং জীবন ধারণ সম্পর্কে বিস্তারিত তথ্য পাওয়া যায়, তাকে জীববিজ্ঞান বলে। বুঝছো? মানে কি, বিজ্ঞানের যে শাখায় জীবের গঠন, জৈবনিক ক্রিয়া এবং জীবন ধারণ সম্পর্কে সকল তথ্য পাওয়া যায়, তাকে জীববিজ্ঞান বলে। এখন দেখো, এই যে জীববিজ্ঞান বা জীববিজ্ঞান কোথা থেকে আসছে বা বায়োলজি নামকরণ কিভাবে হইলো, জীববিজ্ঞান কাকে বলে একটু জানছো। এখন কি তোমার মনে প্রশ্ন আসতেছে না? আচ্ছা, এই যে জীববিজ্ঞানটা বা জীববিজ্ঞান যে তৈরি হইলো বা হইলো, এই জীববিজ্ঞানের জনককে? আশা করি তোমরা জানো অনেকেই। তাহলে জীববিজ্ঞানের জনককে আমরা অলরেডি জানি। জীববিজ্ঞানের জনক হচ্ছে যে গ্রিক দার্শনিক এরিস্টটল। গ্রিক দার্শনিক এরিস্টটল, এটা কিন্তু পরীক্ষায় এমসিকিউতে আসবে। এবং গত, তোমার যদি বোর্ডে দেখো, বোর্ডের কোয়েশনেও পাবা, এটা আসছিল। তাহলে জীববিজ্ঞানের জনককে? গ্রিক দার্শনিক এরিস্টটল। ওকে। এখন আমরা যদি পরে যাই, দেখো, পরবর্তী পার্টটা হচ্ছে যে এই অধ্যায়ের টপিক্সে আমরা ঢুকলাম কেবল। এটা কি? জীববিজ্ঞানের শাখাসমূহ। কি? জীববিজ্ঞানের শাখাসমূহ। ওকে। এই জীববিজ্ঞানের শাখাসমূহকে কয় ভাগে ভাগ করা হয়েছে? তুমি অলরেডি জানো, দুইটা ভাগে ভাগ করা হয়েছে। কি কি? তোমার হচ্ছে যে একটা ভৌত জীববিজ্ঞান, আরেকটা কি, আরেকটা হচ্ছে ফলিত জীববিজ্ঞান। ক্লিয়ার? এই যে বৌদ্ধ জীববিজ্ঞান, এই বৌদ্ধ জীববিজ্ঞানে তোমার কি নিয়ে আলোচনা করা হয়?
বলো তো, বা গেস করার চেষ্টা করো। এই ভৌত জীববিজ্ঞানে তোমার তত্ত্বীয় বিষয় নিয়ে আলোচনা করা হয়। কি নিয়ে আলোচনা করা হয়? এই তত্ত্বীয় বিষয়টা নিয়ে তোমার ভৌত জীববিজ্ঞানে আলোচনা করা হবে। তত্ত্ব বা থিওরির উপরে বেস করে যেগুলো তৈরি, ইংলিশে থিওরি বলে, তত্ত্বীয় বিষয়ের উপরে বেস করে ভৌত জীববিজ্ঞানটা ভাগ করা হয়েছে। ঠিক আছে? এখন এই যে ভৌত জীববিজ্ঞান, এগুলোর অনেকগুলো শাখা প্রশাখা আসে না? অনেকগুলো শাখা আছে। এই প্রত্যেকটা শাখা এবং এই শাখা কি নিয়ে আলোচনা করা হয়, এগুলো তোমাকে ভালোভাবে জানতে হবে। কেন? কারণ তোমার এই অধ্যায়ের এমসিকিউ যদি আসে, এই টপিক থেকেই আসবে। এজন্য তোমার এগুলা কোথায় এবং কি নিয়ে আলোচনা করা হয় ইংরেজি ট্রাম সহকারে তোমাকে মুখস্থ করা লাগবে। এখন দেখো, ভৌত জীববিজ্ঞানের প্রথম যে পয়েন্টটা, সেটা হচ্ছে যে কি, অঙ্গ সংস্থান। এর ইংরেজি নাম কি? মরফোলজি। ইংরেজি ট্রাম সহকারে তোমাকে মুখস্থ করা লাগবে। পরীক্ষায় কিন্তু এমসিকিউর অপশনে ইংরেজি ওয়ার্ডটাও থাকে। অথবা এমসিকিউ এমন আসতে পারে, মরফোলজিতে কি নিয়ে আলোচনা করা হয়। এখন তুমি জানো অঙ্গ সংস্থান, কিন্তু মরফোলজিটা তুমি শিখো নাই, তাহলে কিন্তু পরীক্ষায় কোয়েশ্চেন ধরতে পারবে না। কিন্তু তুমি জানো অঙ্গ সংস্থানে তোমার দৈহিক গঠন নিয়ে আলোচনা করা হয়, ঠিক আছে, কিন্তু মরফোলজিটা তুমি যদি না পড়ো, তাহলে মরফোলজি যদি বলে মরফোলজিতে কি নিয়ে আলোচনা করে, তখন তুমি অ্যান্সার করতে পারবে না। সেজন্য তোমাকে ইংরেজি ট্রাম সহকারে এখানে মুখস্থ করা লাগবে। এটা গেল অঙ্গ সংস্থান বা দৈহিক গঠন, ঠিক আছে, এখানে দৈহিক গঠন নিয়ে আলোচনা করা হয় মরফোলজিতে। এখন এই যে অঙ্গ সংস্থান, এটাও আবার দুইটা ভাগে বিভক্ত। কি কি? অন্ত অঙ্গ সংস্থান আর একটা হচ্ছে বহি অঙ্গ সংস্থান। কি কি? অন্ত অঙ্গ সংস্থান আর একটা হচ্ছে বহি অঙ্গ সংস্থান। তো বহি অঙ্গ সংস্থান এটা কি করে? বহি মানে কি? বাহিরে। তার মানে দেহের বাহ্যিক বিষয়াদি নিয়ে আলোচনা করা হয় বহি অঙ্গ সংস্থানে। এই যে বহি অঙ্গ সংস্থান, এটার নাম কি? এক্সটার্নাল মরফোলজি। এক্সটার্নাল মরফোলজি। আর অন্ত অঙ্গ সংস্থানটা এখানে দেহের অভ্যন্তরীণ বিষয়াদি নিয়ে আলোচনা করা হয়। অন্ত অঙ্গ সংস্থান, অন্ত মানে কি? ভিতরে। তার মানে দেহের অভ্যন্তরীণ বিষয়াদি নিয়ে তোমার এ শাখা আলোচনা করবে। এটা কি? ইন্টারনাল মরফোলজি। এরপরে পরবর্তী যদি টপিক্সে যাও, সেটা কি? পরবর্তী শাখা হচ্ছে তোমার শ্রেণীবিন্যাসবিদ্যা। এর ইংরেজি টার্ম কি? ট্যাক্সোনমি। শ্রেণীবিন্যাসবিদ্যা বা ট্যাক্সোনমি, ইংরেজি টার্ম সহকারে অবশ্যই ভালোভাবে মুখস্থ করতে হবে, না হলে কিন্তু পরীক্ষা কোশ্চেন আটকায় যাবা। এখন দেখো, শ্রেণীবিন্যাসবিদ্যা, ট্যাক্সোনমি। তাহলে শ্রেণীবিন্যাসবিদ্যা বা ট্যাক্সোনমি এখানে কি নিয়ে আলোচনা করা হয়? কোশ্চেনগুলো এমন হবে এমসিকিউতে, যে শ্রেণীবিন্যাসবিদ্যা কি নিয়ে আলোচনা করা হয়? শ্রেণীবিন্যাস ও এর রীতিনীতি নিয়ে আলোচনা করা হয়। কি নিয়ে আলোচনা করা হয়? শ্রেণীবিন্যাস ও এর রীতিনীতি নিয়ে তোমার এই শাখায় আলোচনা করা হয়। পরবর্তী শাখা হচ্ছে শারীরবিদ্যা বা ফিজিওলজি। শারীরবিদ্যা বা ফিজিওলজি। আচ্ছা, শারীরবিদ্যা বা ফিজিওলজিতে পরীক্ষা যদি কোয়েশ্চেন করে যে শারীরবিদ্যা বা ফিজিওলজিতে কি নিয়ে আলোচনা করা হয়, কি নিয়ে আলোচনা করা হয়, তাহলে বলবা কি? জীবদেহের নানা অঙ্গ প্রত্যঙ্গের জৈব রাসায়নিক কার্যাদি, শ্বসন রেচন ও সালোক সংশ্লেষণ, এই সকল বিষয় নিয়ে আলোচনা করা হয়। আর এটা অবশ্যই অবশ্যই 3 স্টার। পরীক্ষায় যদি কোয়েশ্চেন আসে এই টপিক্স থেকে, এটা থেকে কোয়েশ্চেন আসবে। আর হচ্ছে যে এন্ডোকাইনোলজি থেকে কোয়েশ্চেন আসবে, যদি ভৌত জীববিজ্ঞানের পার্ট থেকে কোয়েশ্চেন করে, তাহলে শারীরবিদ্যা থেকে আসবে, নয়তো এন্ডোকাইনোলজি থেকে আসবে। আচ্ছা, এখন শারীরবিদ্যা, এটা কিন্তু খুবই ভালোভাবে মুখস্থ করবা। শারীরবিদ্যা বা ফিজিওলজি, এখানে কি নিয়ে আলোচনা করা হয়? জীবদেহের নানা অঙ্গ প্রত্যঙ্গের জৈব রাসায়নিক কার্যাদি এবং শ্বসন রেচন ও সালোক সংশ্লেষণ নিয়ে আলোচনা করে। পরীক্ষা কোয়েশ্চেন করবে, রেচন নিয়ে কোন শাখায় আলোচনা করা হয়? শারীরবিদ্যায় বা ফিজিওলজিতে আলোচনা করা হয়। ইংরেজি টার্ম সহকারে মুখস্থ রাখতে হবে। অথবা পরীক্ষা কোয়েশ্চেন করবে, ফিজিওলজিতে কি নিয়ে আলোচনা করা হয়? অপশনে থাকবে শ্বসন থাকতে পারে, রেচন থাকতে পারে, সালোক সংশ্লেষণ থাকতে পারে, যেটা থাকবে ওইটা জাগাবা। অথবা থাকতে পারে জৈব রাসায়নিক কার্যাদি, তখন জৈব রাসায়নিক কার্যাদি তোমাকে রাইট অ্যান্সার মানে দাগাইতে হবে, বৃত্ত বরাট করতে হবে। পরবর্তী শাখা কি বলতে দেখো, হিস্টোলজি। আচ্ছা, হিস্টোলজি মানে কি? হিস্টোলজি মানে হচ্ছে যে তোমার এখানে টিস্যু সমূহের গঠন, বিকাশ ও কার্যাবলী নিয়ে আলোচনা করা হয়। টিস্যু সমূহের গঠন, কার্যাবলী এবং বিকাশ নিয়ে আলোচনা করা হয়। ঠিক আছে, ওই যে বিন্যাস, সরি, টিস্যু সমূহের গঠন, বিন্যাস ও কার্যাবলী নিয়ে আলোচনা করা হয়। ওকে। এরপরটা দেখো হচ্ছে যে ভ্রূণবিদ্যা বা এমব্রায়োলজি। ভ্রূণবিদ্যা বা এমব্রায়োলজি, এই ভ্রূণবিদ্যা তোমার কি নিয়ে আলোচনা করা হয়? জননকোষের উৎপত্তি, নিষিক্ত জাইগোট থেকে ভ্রূণের সৃষ্টি, গঠন, পরিস্ফুটন এবং বিকাশ, এগুলো নিয়ে আলোচনা করা হয়। এখন দেখো, ভ্রূণ মানে কি? ভ্রূণ তৈরি হচ্ছে। এখন ভ্রূণ কিভাবে তৈরি হয়? একটা জনন কোষের মিলনের মাধ্যমে, তাই না? ডিম্বাণু এবং শুক্রাণুর মিলনের মাধ্যমে ওইখানে তোমার জাইগোট সৃষ্টি হয়, নিষিক্ত হয়ে জাইগোট, জাইগোট থেকে পরবর্তীতে ভ্রূণের সৃষ্টি হয়, ওইখান থেকে ভ্রূণের গঠন হয়, পরিস্ফুটন হয় এবং এরপরে বিকাশ হয়, তাই না? এই যে উৎপত্তি, একটা কোষের মাধ্যমে, জনন কোষের মাধ্যমে উৎপত্তি, নিষিক্ত জাইগোট থেকে ভ্রূণের সৃষ্টি, গঠন, পরিস্ফুটন, বিকাশ, এই পুরা প্রক্রিয়াটা তোমার হচ্ছে যে তোমার ভ্রূণবিদ্যার বা এমব্রায়োলজির অন্তর্ভুক্ত। কারেন্ট চলে গেছে, সমস্যা নাই, ক্লাস নিচ্ছি। এখন দেখো, ভ্রূণবিদ্যা বা এমব্রায়োলজি আমরা বুঝলাম। এর পরবর্তীতে দেখো কোষবিদ্যা বা সাইটোলজি। কোষবিদ্যা বা সাইটোলজি, এখানে কি নিয়ে আলোচনা করা হয়? তুমি নাম দেখে বুঝতেছো এটা হচ্ছে কোষবিদ্যা, কোষবিদ্যা। আচ্ছা, সাইটোলজিতে কি নিয়ে আলোচনা করা হয়? কোষের গঠন, কার্যাবলী ও বিভাজন নিয়ে আলোচনা করা হয়। কোষের গঠন, কার্যাবলী ও বিভাজন নিয়ে আলোচনা করা হয়। নাম দেখে বুঝতেছো, বাংলা নাম দেখে বুঝলে হবে না। পরীক্ষায় কিন্তু ইংরেজি নাম দিতে পারে যে সাইটোলজিতে কি নিয়ে আলোচনা করা হয়, তখন কিন্তু তোমাকে বলতে হবে কোষের গঠন, কার্যাবলী ও বিভাজন নিয়ে আলোচনা করা হয়। এর পরবর্তীতে দেখো বংশগতিবিদ্যা বা জেনেটিক্স। বংশগতিবিদ্যা বা জেনেটিক্স, এখানে জিন এবং জীবের বংশগতি দ্বারা নিয়ে আলোচনা করা হয়। জিন এবং জীবের বংশগতি দ্বারা নিয়ে কোথায় আলোচনা করা হয়?
তখন তুমি জাগাবা বংশগতিবিদ্যা অথবা জেনেটিক্স। এর পরবর্তী দেখো বিবর্তনবিদ্যা বা ইভলিউশন। বিবর্তনবিদ্যা বা ইভলিউশন এখানে কি করে প্রাণের বিকাশ, জীবের বিবর্তন ও ক্রমবিকাশ নিয়ে আলোচনা করা হয়। প্রাণের বিকাশ, জীবের বিবর্তন এবং ক্রমবিকাশ নিয়ে আলোচনা করা হয়। এর পরবর্তীতে আছে বাস্তুবিদ্যা বা ইকোলজি। বাস্তুবিদ্যা বা ইকোলজি এখানে কি নিয়ে আলোচনা করা হয়? প্রাকৃতিক পরিবেশের সাথে জীবের আন্তঃসম্পর্ক নিয়ে আলোচনা করা হয়। এর পরবর্তীতে দেখো এন্ডোকাইনোলজি। এটাও কিন্তু ইম্পর্টেন্ট পরীক্ষার জন্য। পরীক্ষা কোয়েশ্চেন আসে এন্ডোকাইনোলজি থেকে বেশি এবং শারীরবীর্য থেকে বেশি কোয়েশ্চেন আসে। এবং এন্ডোকাইনোলজিতে কি নিয়ে আলোচনা করা হয়? হরমোনের বিষয়াদি নিয়ে আলোচনা করা হয়। ঠিক আছে, এন্ডোকাইনোলজি। এরপরের পার্ট হচ্ছে জীবভূগোল বা বায়োজিওগ্রাফি। জীবভূগোল বা জিওগ্রাফি এখানে কি নিয়ে আলোচনা করা হয়? জীবের বিস্তৃতি ও অভিযোজন নিয়ে আলোচনা করা হয়। আশা করি এখন পর্যন্ত যা যা পড়াইছি তুমি বিষয়গুলো বুঝতে পারছো, এবং এখানে আমি কিন্তু হাইলাইটও করে দিছি কোনটার জন্য কোনটুকু কতটুকু মনে রাখতে হবে লাল কালার দিয়ে। এখন দেখো ভৌত জীববিজ্ঞান বা তত্ত্বীয় বিষয় নিয়ে আলোচনা করলাম এতক্ষণ। এখন আমরা ফলিত জীববিজ্ঞান নিয়ে আলোচনা করব। এই যে ফলিত জীববিজ্ঞানটা আছে, আচ্ছা ভৌত জীববিজ্ঞানে তো দেখলাম এখানে তত্ত্বীয় বিষয়াদি বা থিওরি বেসড বিষয়াদি নিয়ে আলোচনা করছি। তাহলে ফলিত জীববিজ্ঞান আমরা কোন বিষয়গুলো নিয়ে আলোচনা করব? জীবন সংশ্লিষ্ট প্রায়োগিক বিষয়াদি নিয়ে। প্রায়োগিক বিষয়টা মনে রাখবা। তত্ত্বীয় বিষয় হচ্ছে ভৌত জীববিজ্ঞানে, আর প্রায়োগিক বিষয়াদি হচ্ছে যে ফলিত জীববিজ্ঞানে। এখান থেকে কিন্তু এমসিকিউ আসে পরীক্ষায়। এখন দেখো ফলিত জীববিজ্ঞান, এই যে ফলিত জীববিজ্ঞান আছে এগুলোর অনেকগুলো শাখা আছে, তাই না? এই শাখাগুলো কিন্তু মনে রাখার জন্য তোমাকে আমি যেটা ফলো করছি আমার ক্ষেত্রে, যখন আমি এসএসসিতে ছিলাম তখন আমি ফলিত জীববিজ্ঞান এগুলো কীভাবে মনে রাখতাম, যেগুলো আমাদের আশেপাশে আছে বা আমি চাইলেই দেখতে পাচ্ছি বা বুঝতে পারতেছি, ওইগুলো হচ্ছে ফলিত জীববিজ্ঞান হিসেবে ধরে নিছি। আমি এভাবে মনে রাখছি, তুমি তোমার মতো করে মনে রাখতে পারো। যেমন দেখো ফলিত জীববিজ্ঞান, প্রথম হচ্ছে জীবাশ্ম বিজ্ঞান, পলায়ন্টোলজি। জীবাশ্ম বিজ্ঞান, পলায়ন্টোলজি। ঠিক আছে, এরপর একটা দেখো জীব পরিসংখ্যান বিদ্যা, বায়োস্ট্যাটিস্টিক্স। এখানে জাস্ট নামগুলো এই টপিক্স থেকে বা ফলিত জীববিজ্ঞান থেকে কি নিয়ে আলোচনা করা হয় এগুলো থেকে খুব কম কোয়েশ্চেন আসে। এগুলোতে লাগবে না, জাস্ট নাম এবং ইংরেজি ওয়ার্ডটুকু জেনে নিলেই হবে। ওকে, বায়োস্ট্যাটিস্টিক্স। পরবর্তী পার্ট হচ্ছে তোমার দেখো পরজীবী বিদ্যা, প্যারাসাইটোলজি। অবশ্যই অবশ্যই বাংলা নামের সাথে ইংরেজি নামের ট্রামটাও মনে রাখতে হবে। অবশ্যই মনে রাখতে হবে, নাহলে পরীক্ষায় কিন্তু অ্যান্সার করতে পারবা না। মনে রাখতে হবে। তাহলে পরজীবী বিদ্যা, প্যারাসাইটোলজি। তাহলে প্যারাসাইটোলজি এখানে কি নিয়ে আলোচনা করে মূলত? পরজীবী বিদ্যা নামটা দেখেই বুঝতেছো, বা প্যারাসাইটোলজি থেকে বুঝতেছো এখানে তোমার পরজীবিতা বা পরজীবী জীবের জীবন প্রণালী নিয়ে আলোচনা করা হয়। এর পরবর্তীটা দেখো, পরবর্তীতে বলছে হচ্ছে মৎস্যবিজ্ঞান বা ফিশারিজ। এই যে এখানে প্রত্যেকটা যে জিনিসগুলো নিয়ে আলোচনা করতেছে এগুলো কিন্তু আমাদের জীবন সংশ্লিষ্ট প্রায়োগিক বিষয়। জীবন সংশ্লিষ্ট প্রায়োগিক বিষয়, প্রতিটা জিনিস প্রতিনিয়ত আমাদের আশেপাশে আছে, তাই না? মৎস্যবিজ্ঞান, ফিশারিজ এখানে মাছের চাষ বা মাছ বিষয়াদি নিয়ে আলোচনা করে। এরপরে দেখো কীটতত্ত্ব, অ্যান্টোমোলজি। কীটতত্ত্ব, অ্যান্টোমোলজি এখানে কি কীটপতঙ্গ নিয়ে আলোচনা করা হয়। এরপরেটা দেখো অণুজীববিজ্ঞান বা মাইক্রোবায়োলজি। অণুজীববিজ্ঞান বা মাইক্রোবায়োলজি, ভাইরাস, ব্যাকটেরিয়া এগুলো নিয়ে আলোচনা করা হয় এখানে। দেন হচ্ছে দেখো কৃষি বিজ্ঞান, এগ্রিকালচার। এখানে কি করে কৃষি বিভিন্ন ফসলাদি নিয়ে আলোচনা করা হয়, এইসব বিষয় আর কি। এখন পরেরটা দেখো চিকিৎসা বিজ্ঞান বা মেডিকেল সায়েন্স। চিকিৎসা বিজ্ঞান বা মেডিকেল সায়েন্স। এরপরেরটা হচ্ছে জিন প্রযুক্তি, জেনেটিক ইঞ্জিনিয়ারিং। এরপরে হচ্ছে প্রাণ রসায়ন, বায়োকেমিস্ট্রি। দেন পরিবেশ বিজ্ঞান, এনভায়রনমেন্টাল সায়েন্স। এরপরে আছে সামুদ্রিক জীববিজ্ঞান, ওশিওনোগ্রাফি, মানে সমুদ্র বিষয়ক জ্ঞান নিয়ে যেখানে আলোচনা করা হয় সেটা হচ্ছে সামুদ্রিক জীববিজ্ঞান। পরবর্তীটা দেখো, পরবর্তী হচ্ছে বনবিজ্ঞান বা ফরেস্ট্রি। দেন আছে জীব প্রযুক্তি, বায়োটেকনোলজি, জীব প্রযুক্তি, বায়োটেকনোলজি। এরপরে হচ্ছে ফার্মেসি। ফার্মেসিতে কি ওষুধ শিল্প এবং প্রযুক্তি সমূহ নিয়ে আলোচনা করা হয়। ওষুধ শিল্প বা প্রযুক্তি বিষয়ক যে ওষুধ বা চিকিৎসা ক্ষেত্রে প্রযুক্তির যে ওষুধ শিল্প বা ওষুধের যে কাজগুলো আছে ওইগুলো হচ্ছে যে ফার্মেসির অন্তর্ভুক্ত। এর পরবর্তীতে দেখো, পরবর্তী হচ্ছে যে তোমার বন্য প্রাণীবিদ্যা, ওয়াইল্ড লাইফ। তারপর হচ্ছে বায়ো ইনফরমেটিক্স। এই যে বায়ো ইনফরমেটিক্স এখানে ক্যান্সারের কোষ নিয়ে আলোচনা করা হয়, তাই না? ক্যান্সারের বিষয়াদি নিয়ে আলোচনা করা হয়। এই যে এই জিনিসগুলা, এই অধ্যায় থেকে তোমাকে জাস্ট এই জিনিসগুলো মনে রাখতে হবে। এগুলা যদি তোমার মনে থাকে তুমি পরীক্ষা অবশ্যই অবশ্যই আনসার করতে পারবা। ইংরেজি টার্ম সহকারে তোমার মনে রাখতে হবে। এখন দেখো আমরা এই যে বিষয়গুলো পড়লাম এতক্ষণ, এগুলো কিন্তু খুবই কঠিন জিনিস না। এগুলো খুব কিন্তু কঠিন জিনিস না। তুমি এখন প্রথমবার পড়তেছো, যারা ক্লাস 9-এ উঠছো হয়তো বা প্রথমবার পড়তেছো, তাই জিনিসগুলো কঠিন লাগতেছে। এগুলো কিন্তু কঠিন না, এগুলো প্রতিনিয়ত তোমার চারপাশে আছে, প্রতিনিয়ত করতেছে। তো এগুলো কেন তুমি ভুল করবা বা কেন তুমি ভয় পাবা? প্রথম দিকে ভয় পাবা, এটা স্বাভাবিক, অস্বাভাবিক কিছু না। কিন্তু পারতে হবে, পড়তে হবে, পরিশ্রম করতে হবে, তাহলেই তো পারবা, তাই না? এখন দেখো এই যে এই বিষয়গুলো পড়লাম বা জানলাম, এই বিষয়গুলো থেকে এখন যদি তোমার কোয়েশ্চেন করা হয় তাহলে তুমি পারবা না? অবভিয়াসলি পারবা। এখন দেখো এই যে এতগুলো টপিক্স পড়ছি আমরা এতক্ষণ, খুব বেশি কিছু না, শাখাগুলো জাস্ট কি নিয়ে আলোচনা করা হয় জাস্ট ওইগুলো পড়ছি। এখন এগুলোর বেসিসে এখন যদি আমরা কিছু এমসিকিউ কোয়েশ্চেন সলভ করি, তুমি পারবা না? অবভিয়াসলি পারবা। জীববিজ্ঞানের জনক কে? অ্যান্সার করো তো, কমেন্টে লিখো যে জীববিজ্ঞানের জনক কে। এটা কিন্তু সিলেট বোর্ড 15 সালে আসছে।
জীববিজ্ঞানের জনককে আমরা অলরেডি কিন্তু এটা পড়াইছি প্রথম স্লাইডেই। জীববিজ্ঞানের জনক হচ্ছে তোমাকে এরিস্টটল। দেখো হয়েছে কিনা, তোমার সাথে মিলছে, তুমি যেটা চিন্তা করছিলা মিলে গেছে কিন্তু। তার মানে কিন্তু তুমি কেন পারবা না, অবশ্যই পারবা। এরপরটা দেখো, কোনটি সঠিক? কীটতত্ত্ব, এখানে কীট পতঙ্গ নিয়ে আলোচনা করা হয়, তাহলে পরজীবী কেন হবে? পরজীবী তো হবে না, এটা হবে না। এরপরটা বলছে কি অণুজীববিদ্যা, কৃমি না। অণুজীববিদ্যা আমি দেখছিলাম কি অণুজীববিদ্যাতে ভাইরাস এবং ব্যাকটেরিয়া নিয়ে আলোচনা করে, তাহলে কৃমি তো ভাইরাস ব্যাকটেরিয়া না, তাই না? এটা তো হচ্ছে পরজীবী, তো এটা হবে না। এরপরটা বলছে হিস্টোলজি, হিস্টোলজিতে তো এটা না, হিস্টোলজি তো টিস্যু নিয়ে আলোচনা করা হয়, এখানে তো কোষের কথা বলছে। কোষবিদ্যাতে আমার কোষ নিয়ে আলোচনা করে, হিস্টোলজিতে আমার কোষ নিয়ে আলোচনা করবে না, হিস্টোলজিতে আমার টিস্যু নিয়ে আলোচনা করবে, তাই না? এরপরে কি বলছে শারীরবিদ্যা, হ্যাঁ শারীরবিদ্যাতে রেচন নিয়ে আলোচনা করে, হ্যাঁ আমরা অবশ্যই পড়ছি। শারীরবিদ্যাতে রেচন, শ্বসন, সালোক সংশ্লেষণ এই সকল বিষয়গুলো নিয়ে আলোচনা করে। এখন দেখো কোয়েশ্চেন কিন্তু আমি একটা পড়ছি, তো একটার মধ্যে কিন্তু আমি ৩টা এমসিকিউ যেগুলো ভুল ওইগুলারও সঠিকটা ধরাই দিছি। এখন দেখো তুমি এখানে, তুমি কিন্তু একটা এমসিকিউ এখানে পড়োনি, তুমি একসাথে এখানে 4টা এমসিকিউ কিন্তু পড়ে নিছো। পড়ার ধরনটা এমন হইতে হবে যাতে তুমি বুঝতে পারো যে এটা ভুল হয়েছে, এটা কি জন্য ভুল হয়েছে, কি জন্য ভুল হয়েছে, এটা কি হইলে সঠিক হইতো। যখন তুমি এই প্রত্যেকটা এমসিকিউ যখন সলভ করতে যাবা, বোর্ডের বলো বা এমনি গাইড বইয়ে বলো, যখন তুমি প্রত্যেকটা এমসিকিউ ভাবে সলভ করতে যাবা, তখন হবা তুমি এই অধ্যায়ের এমসিকিউ বস। এই অধ্যায়ে যেমনি কোয়েশ্চেন আসো তুমি পারবা। এরপর দেখো এটার অ্যান্সার কি শারীরবিদ্যা, মিলছে তোমার সাথে? আশা করি মিলছে। পরবর্তীতে দেখো জীববিজ্ঞানের কোন শাখায় কোষের গঠন ও কার্যাবলী নিয়ে আলোচনা করা হয়? কোন শাখায় কোষের গঠন এবং কার্যাবলী নিয়ে আলোচনা করা হয়, মনে আছে? অ্যান্সার করো তো। হুম, কোন শাখায় কোষের গঠন, কোষের গঠন নিয়ে আলোচনা করছে, তার মানে কি কোষবিদ্যা। আর কোষবিদ্যার ইংরেজি নাম, ইংরেজি টার্ম কি? সাইটোলজি। সাইটোলজি, কোষবিদ্যার ইংরেজি টার্ম কি? সাইটোলজি। এই জন্যই বলছি, এজন্যই বলেছি যে বাংলা নামের পাশাপাশি তোমাকে ইংরেজি টার্ম অবশ্যই অবশ্যই পড়তে হবে। এটা কিন্তু সিলেট বোর্ড 24 আসছে রিসেন্ট। তার মানে কি অ্যান্সার হবে সাইটোলজি। এর পরবর্তীতে দেখো, এর পরের কোশ্চেনে কি বলছে, জীবদেহের বিভিন্ন অঙ্গ পতঙ্গের জৈব রাসায়নিক কার্যাদি নিয়ে কোথায় আলোচনা করে? কোথায় আলোচনা করে অ্যান্সার করো। জীবদেহের বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গের জৈব রাসায়নিক কার্যাদি নিয়ে কোথায় আলোচনা করা হয়, বা কোথায় আলোচ্য বিষয়, কোনটির আলোচ্য বিষয়? হিস্টোলজি, প্যারাসাইটোলজি, সরি প্যারা না, ফিজিওলজি, সাইটোলজি, দেন বলছে মরফোলজি, কোনটা হবে? কোনটা হবে অ্যান্সার করো। অবশ্যই ফিজিওলজি হবে। ফিজিওলজি কেন হবে? কারণ ফিজিওলজি মানে হচ্ছে শারীরবিদ্যা, আর শারীরবিদ্যাই তোমার জৈব রাসায়নিক কার্যাদি, শ্বসন রেশন সালোক সংশ্লেষণ এই বিষয়গুলো নিয়ে আলোচনা করা হয়, দেখছো? এটা এই জন্যই বলছি বেশি ইম্পর্টেন্ট, কারণ এটা পরীক্ষায় আসে বেশি। এরপর এটা দেখো ফিজিওলজি, অ্যান্সার মিলছে তোমাদের সাথে, তোমরা যেটা চিন্তা করছো আশা করি মিলছে। না মিললে সমস্যা নাই, প্র্যাকটিস করতে থাকো, অবশ্যই তুমি অধ্যায়ের বস হবা, আমার গ্যারান্টি। এরপর এটা দেখো, জীব ও প্রকৃতির আন্তঃসম্পর্ক নিয়ে জীববিজ্ঞানের কোন শাখা আলোচনা করা হয়? দেখো, জীবন এবং প্রকৃতি, জীবন এবং প্রকৃতির আন্তঃসম্পর্ক নিয়ে জীববিজ্ঞানের কোন শাখা আলোচনা করা হয়? কারেন্ট চলে আসছে। কোন শাখা আলোচনা করা হয় অ্যান্সার করো। অবশ্যই এটা বাস্তুবিদ্যা হবে। কেন বাস্তুবিদ্যা? কারণ এখানে জীব এবং প্রকৃতির মধ্যে একটা আন্তঃসম্পর্ক হয়। আমরা অবশ্যই, তোমরা যখন এইটে ছিলা, সেভেনে ছিলা, তুমি একটা পড়ছিলা না বাস্তুবিদ্যার টপিক্স, ওইখানে সাপ ব্যাঙরে খাই ফেলতেছে, সাপরে আবার পাখি খেয়ে ফেলতেছে, পাখিকে এর পরবর্তীতে তোমার বাঘ খেয়ে ফেলতেছে, দেন বাঘ মারা গেলে আবার মাটির সাথে মিশে যাচ্ছে। তার মানে কি জীব এবং প্রকৃতির মধ্যে একটা আত্মসম্পর্ক বজায় আছে না? এটাই হচ্ছে তোমার বাস্তুবিদ্যা। আশা করি তোমার সাথে মিলছে। পরবর্তী কোয়েশ্চেন দেখো, টিস্যু সমূহের গঠন কোন শাখা আলোচনা করা হয়? টিস্যু সমূহের গঠন, এখন কিন্তু বলছো টিস্যু, টিস্যু বলছে, তাহলে কি হবে অ্যান্সার বলো। এটা অবভিয়াসলি হবে, অবভিয়াসলি হবে, এটা হচ্ছে হিস্টোলজি। হিস্টোলজিতে তোমার বা কোষ এটা হচ্ছে হিস্টোলজিতে তোমার কি নিয়ে আলোচনা করা হয়? টিস্যু এবং টিস্যু সমূহের গঠন নিয়ে আলোচনা করা হয়, তাই না? দেন পরবর্তী দেখো, জীবজগৎ সম্পর্কে সহজে এবং সুশৃঙ্খলভাবে জানতে সাহায্য করে কোনটি? জীবজগৎ সম্পর্কে সহজে এবং সুশৃঙ্খলভাবে জানতে সাহায্য করে কোনটি? ট্যাক্সোনমি। ট্যাক্সোনমি বা এটা কি বলে, শ্রেণীবিন্যাস বিদ্যা বা ট্যাক্সোনমি, তাই না? কারণ ওইখানে আমরা কি বলছি, শ্রেণীবিন্যাস এবং রীতিনীতি নিয়ে আলোচনা করা হয়, তাই না? শ্রেণীবিন্যাস এবং রীতিনীতি মানে কি? জীবজগৎ সম্পর্কে তুমি সহজভাবে জানার জন্য, সুশৃঙ্খলভাবে জানার জন্যই তো শ্রেণীবিন্যাস। এটা আমরা পড়তেছি কেন? এটা পড়তেছি যাতে আমি সহজভাবে একটা শৃঙ্খলার মাধ্যমে আমি বিস্তারিত সম্পর্কে জানতে পারি। যেমন শ্রেণীবিন্যাস, তুমি যে রাজ্যগুলা পড়বা, তুমি যে দ্বিপদ নামকরণটা পড়বা, এটা কি জন্য, এটা কই থেকে আসছে? অবশ্যই শ্রেণীবিন্যাস বিদ্যাপাঠ থেকে আসছে, ট্যাক্সোনমির পাঠ থেকেই তো আসছে। এই জন্য এখানে বলছে জীববিজ্ঞান সম্পর্কে সহজে এবং সুশৃঙ্খলভাবে জানতে সাহায্য করে কে? ট্যাক্সোনমি, অবভিয়াসলি ট্যাক্সোনমি। দেখো, জীবদেহের শ্বসন রেচন ইত্যাদি সম্পর্কিত বিজ্ঞান কোনটি? এটা তোমরা অ্যান্সার করবা। বলো, শারীরবিদ্যা হবে, চিকিৎসা বিজ্ঞান হবে, ফার্মেসি হবে, নাকি প্রাণ রসায়ন হবে? বলো তো। শ্বসন এবং রেচন নিয়ে কথা আলোচনা করা হয়, এটা কিন্তু পড়াইছি, এর আগেও 2টা কোয়েশ্চেন সলভ করছি। এই জন্যই বলছিলাম পরীক্ষায় যদি এই টপিক থেকে কোয়েশ্চেন আসে, তাহলে অবশ্যই তোমার এই অংশ থেকে আসবে। এটা অবশ্যই হবে শারীরবিদ্যা। কার কার সাথে মিলছে অবশ্যই কমেন্ট করে জানাবা। এবার দেখো, এটা গেল।
এবারে বলছে কি শারীরবিদ্যার আলোচ্য বিষয় কোনটি? শারীরবিদ্যার আলোচ্য বিষয়। দেখো সেম কোয়েশনই বারবার আসতেছে, ঘুরে ফিরে আসতেছে। এটা ঢাকা বোর্ড 19 আসছে, বরিশাল বোর্ড 20-এও আসছে। এটা কি শারীরবিদ্যায় কি নিয়ে আলোচনা করা হয়? জীবের বিবর্তন, সালোক সংশ্লেষণ, ভ্রূণের বিকাশ, টিস্যুর বিন্যাস, কি নিয়ে আলোচনা করা হয় বলো? অবভিয়াসলি অবভিয়াসলি এটা সালোক সংশ্লেষণ হবে। কেন হবে? কারণ আমরা অলরেডি জানি শারীরবিদ্যা কি নিয়ে আলোচনা করে। শ্বসন, রেচন, সালোক সংশ্লেষণ, জৈব রাসায়নিক কার্যাদি, এই সকল বিষয় তো আলোচনা করে। তো তুমি পারবা না কেন? এই সেম জিনিসই তো। এতক্ষণ ধরে যে আমি বলতেছি, বলতে বলতে শুনতে শুনতে তো তোমার মুখস্থ হয়ে যাওয়ার কথা। দেখো সালোক সংশ্লেষণ কার সাথে মিলছে অবশ্যই কমেন্ট করে জানাবা। দেখো পরবর্তীতে জনন কোষের উৎপত্তি নিয়ে আলোচনা করা হয় কোন শাখায়? দেখো জনন কোষের কথা বলছে, জনন কোষের কথা বলছে। আমি বলছিলাম জনন কোষ থেকে শুরু করে এর বিকাশ পর্যন্ত যে সময়কালটার মধ্যে যা কিছু ঘটে সবকিছুই কিন্তু একটা জায়গার অন্তর্ভুক্ত। সেটা কি? ভ্রূণবিদ্যা। সেটা কি? ভ্রূণবিদ্যা। আর বাকি টার্মগুলো এইভাবে সাথে সাথে পড়ে নিবা। শারীরবিদ্যা মানে তুমি অলরেডি জানো। বংশগতিবিদ্যা মানে কি? জেনেটিক্স। এখানে তুমি অলরেডি জানো কি হয়। জিন এবং জিনের বিষয় নিয়ে আলোচনা করা হয়। অঙ্গ সংস্থানবিদ্যা কি নিয়ে আসবে? দেহের গঠন নিয়ে আলোচনা করা হয়। শারীরবিদ্যা কি নিয়ে আলোচনা করা হয়? শ্বসন, রেচন এবং সালোক সংশ্লেষণ এই বিষয়গুলো নিয়ে সরি এই বিষয়গুলো নিয়ে তো আলোচনা করা হয়, তাই না? তো তুমি এগুলো জানো। তুমি যদি আইডেন্টিফাই করে প্রত্যেকটা এমসিকিউ এভাবে পড়ো যে এখানে কি আলোচনা করা হয়, এখানে কি আলোচনা করা হয়, তাহলেই তো তোমার সব শেষ হয়ে যাচ্ছে। পরবর্তী যে কোয়েশ্চেনটা আছে সেটা দেখো। নিচের কোনটিতে প্রাণের বিকাশ নিয়ে আলোচনা করা হয়? প্রাণের কথা বলছে। প্রাণের বিকাশ। প্রাণের বিকাশ নিয়ে কোথায় আলোচনা করা হয়? অ্যান্সার করো। অ্যান্সার করো। প্রাণের বিকাশ নিয়ে আলোচনা করা হয় তোমার বিবর্তন বিদ্যা বা ইভোলিউশনে। প্রাণের বিকাশ নিয়ে আলোচনা করা হয়। কারণ কি? বিবর্তন বিদ্যা মানে কি? যত সময় যাচ্ছে বিবর্তন হার কিন্তু বাড়তেছে। যে প্রাণী বিবর্তন ক্ষমতা যত বেশি তার টিকে থাকার ক্ষমতা তত বেশি। এখানে এজন্যই বলছে প্রাণের বিকাশ। প্রাণের বিকাশ। দেখো ডাইনোসর কিন্তু আগে ছিল, কত শক্তিশালী একটা প্রাণী ছিল না? কিন্তু এখন আছে? এখন কিন্তু নাই। কেন নাই? কারণ ওই পরিবেশের সাথে ভারসাম্য বজায় রেখে টিকে থাকার ক্ষমতা ছিল না। বা প্রাণের যে বিকাশটা অগ্রগতি, এই ক্ষমতা বা শক্তি তার ছিল না, তাই সে এই পরিবেশের সাথে বা পরিস্থিতির সাথে টিকে থাকতে পারে নাই। এটা হচ্ছে বিবর্তনের। এখানে বিবর্তন এটাই বলছে প্রাণের বিকাশ নিয়ে আলোচনা করবে বিবর্তন বিদ্যা। পরেরটা দেখো। জীববিজ্ঞানের কোন শাখায় যোগ্যতমের টিকে থাকা নিয়ে আলোচনা করা হয়? যোগ্যতমের টিকে থাকা। বিবর্তন বিদ্যা। আর বিবর্তন বিদ্যার ইংরেজি নাম কি? ইভলিউশন। ইভলিউশন ইভলিউশন। ক্লিয়ার? যোগ্যতমে টিকে থাকা মানে কি? এই যে পরিস্থিতির সাথে মোকাবেলা করে টিকে থাকার প্রক্রিয়াটা হচ্ছে যোগ্যতমের সাথে টিকে থাকা। ডাইনোসর যেটা পারেনি সেরকম আর কি। পরেরটা দেখো। হরমোন নিয়ে আলোচনা করা হয় কোনটিতে? হরমোন নিয়ে। হরমোন নিয়ে। আমি শারীরবিদ্যার পাশাপাশি আরেকটা ওয়ার্ডের কথা বলছিলাম, এটা কিন্তু পরীক্ষায় বেশি আসে। হরমোন নিয়ে আলোচনা করা হয় কোথায়? অ্যান্সার করো তোমরা। অ্যান্সার করো। এন্ডোকাইনোলজি। এন্ডোকাইনোলজিতে তোমার হরমোন নিয়ে আলোচনা করা হয়। পরেরটা দেখো। নিচের কোনটি এন্ডোকাইনোলজির সাথে সম্পর্কিত? দেখছো সেম কোয়েশ্চেন আবার করছে। নিচের কোনটিতে এন্ডোকাইনোলজির সাথে সম্পর্কযুক্ত? অবভিয়াসলি হরমোন। কারণ আগের কোয়েশ্চেনে তো সেম কোয়েশ্চেন ছিল, জাস্ট অ্যান্সারটা উপরে ছিল, নিচে হচ্ছে এন্ডোকাইনোলজি ছিল। এরকমই কোয়েশ্চেন করবে পরীক্ষায়। পরেরটা দেখো। ফলিত জীববিজ্ঞানের শাখা কোনটি? ফলিত জীববিজ্ঞানের শাখা কোনটি? এখন কোষবিদ্যা, এটা কি ফলিত জীববিজ্ঞানের শাখা? না। এখানে তো কোষ ও কোষের গঠন নিয়ে আলোচনা করা হয়, তত্ত্বীয় বিষয়, তাই না? বাস্তুবিদ্যা, এটা তো প্রাকৃতিক বিষয় নিয়ে আলোচনা করে। এখানে তো এটা ফলিত জীববিজ্ঞানের শাখা হবে না। শারীরবিদ্যা, এখানে তো আমরা দেখছি শারীরবিদ্যায় তোমার জীবরাসায়নিক কার্যাদি, শ্বসন, রেচন, সালোক সংশ্লেষণ এই বিষয়গুলো নিয়ে আলোচনা করতেছে। তো এগুলো একটাও তোমার ফলিত জীববিজ্ঞানের শাখা না, এগুলো প্রত্যেকটা হচ্ছে ভৌত জীববিজ্ঞানের শাখা। তাহলে ফলিত জীববিজ্ঞানের শাখা কোনটা? অণুজীববিজ্ঞান। আর অণুজীববিজ্ঞানে কি নিয়ে আলোচনা করা হয়? ভাইরাস এবং ব্যাকটেরিয়া নিয়ে আলোচনা করা হয়। তাই অবশ্যই অবশ্যই এই ফলিত জীববিজ্ঞানের শাখা কোনটি? এটার অ্যান্সার হবে তোমার ঘ, অণুজীববিজ্ঞান। পরবর্তী কোয়েশ্চেন দেখো। পরবর্তী কোয়েশ্চনে বলছে কোনটি জীববিজ্ঞানের ফলিত শাখা? তো শারীরবিদ্যা ফলিত শাখা না, ভ্রূণবিদ্যা ফলিত শাখা না, বাস্তুবিদ্যা ফলিত শাখা না, তাহলে পরজীবী বিদ্যাই তোমার হচ্ছে যে ফলিত শাখা। ওকে। পরেরটা দেখো। নিচের কোনটি ফলিত জীববিজ্ঞানের অন্তর্ভুক্ত? দেখছো, তোমার ফলিত থেকে যদি কোয়েশ্চেন করে, কোয়েশ্চন এমনই আসবে, নিচের কোনটি ফলিত জীববিজ্ঞানের অন্তর্ভুক্ত। ভৌত জীববিজ্ঞানের পাঠটা যদি তুমি ভালোভাবে পারো, তাহলে ওইগুলো বাদ দিলেই তো তোমার ফলিত জীববিজ্ঞানের শাখা আসতেছে। তো বংশগতিবিদ্যা, এরপর হচ্ছে কি বিবর্তন বিদ্যা, সামুদ্রিক জীববিজ্ঞান, বাস্তুবিদ্যা। এখানে সামুদ্রিক জীববিজ্ঞানই হচ্ছে তোমার একমাত্র ফলিত জীববিজ্ঞানের অন্তর্ভুক্ত। নিচের কোনটি ফলিত জীববিজ্ঞানের শাখা? এটা তোমরা নিজেরা অ্যান্সার করে নিও, অবশ্যই পারবা আশা করি। এটা হবে জিন প্রযুক্তি। এরপরটা দেখো। জীববিজ্ঞানের প্রায়োগিক শাখা কোনটি? প্রায়োগিক শাখা। প্রায়োগিক মানে হচ্ছে যে ফলিত শাখা। আর তত্ত্বীয় বিষয় বললে এটা হচ্ছে যে ভৌত শাখা। প্রায়োগিক শাখার কথা যেহেতু বলছে, প্রায়োগিক। ফরেস্ট্রি, অবভিয়াসলি ফরেস্ট্রি। ফরেস্ট্রি মানে কি? বনবিদ্যা, বনবিজ্ঞান, এইসব এই টপিক্স নিয়ে আলোচনা করা হয় বন বিষয় দিয়ে নিয়ে। তো ফরেস্ট্রি হচ্ছে তোমার কি প্রায়োগিক শাখার অন্তর্ভুক্ত। পরবর্তী কোয়েশ্চন দেখো। ওষুধ শিল্প প্রযুক্তি বিষয়ক জ্ঞান নিয়ে কোথায় কোনটি? ওষুধ শিল্প এবং প্রযুক্তি। অবভিয়াসলি ওষুধ যেহেতু আছে, ওষুধ শিল্প, সেটা অবশ্যই ফার্মেসি হবে। আমরা ওষুধ টষুধ কেনার জন্য কোথায় যাই? ফার্মেসিতে যাই না? তো ফার্মেসি, অবভিয়াসলি এটা ফার্মেসি অ্যান্সার। সো আজকে এতটুকু পর্যন্তই। এই যে পুরো একটা ক্লাস করলা,
তুমি জাস্ট হচ্ছে যে আমি একটা পেজ পড়াইছি হয়তো ১ বা ১.৫ পেজ বইয়ের। এই ১-১.৫ পেজ পড়ানোর পরে আমি ২০টা এমসিকিউ তোমাকে সাথে, সাথে সলভ করাই দিছি। শুধু ক্লাস যদি তুমি মনোযোগ দিয়ে করো, তোমার জন্য তোমার জন্য এখান থেকে যত ধরনের কোয়েশ্চেন আসবে, তোমার ঠেকানোর মতো অপশন কারো নাই। তুমি অবভিয়াসলি ভালোভাবে অ্যান্সার করতে পারবা। যত ধরনের, যত হার্ড, যত ভিতর থেকে কোয়েশ্চেন করো, এর বাইরে তো কোয়েশ্চেন করতে পারবে না। তো তুমি পারবা না কেন? অবভিয়াসলি তুমি পারবা। ভয় পাওয়ার কিছু নাই। আর পরবর্তী যে পার্ট ২ টা, ওই ২ টাও কিছু কয়েকদিনের মধ্যে আপলোড হয়ে যাবে। আশা করি তুমি যদি আমার ওই ৩ টা ক্লাস ভালোভাবে করো, ওই অধ্যায় থেকে যদি পরীক্ষায় কোয়েশ্চেন আসে, তোমার আটকানোর মতো কোনো বাবা নাই। আটকানোর মতো কোনো বাপ নাই পরীক্ষার হলে। ঠিক আছে? অধ্যায় দেওয়ার পরে, অধ্যায়ের ভিডিও দেওয়ার পরে এমসিকিউ তো সাথে সাথে সলভ করতেছি। অধ্যায়ের ভিডিও দেওয়ার পরে সিকিউ রিলেটেডও একটা ভিডিও দিব ওই অধ্যায়ে। যদি সিকিউ থেকে কোয়েশ্চেন আসে, কেমন টাইপের কোয়েশ্চেন আসবে এবং কিভাবে অ্যান্সার করা লাগবে, ওই বিষয়গুলো নিয়েও আমরা কথা বলবো বা আলোচনা করব। সব তো আর দেখাই দিব না, জাস্ট প্রসিডিউরটা বলে দিব তুমি কিভাবে করবা, পরীক্ষা আসলে কিভাবে লিখতে হবে। তুমি মাথা ঠান্ডা রেখে জাস্ট ধৈর্য সহকারে তোমাকে পড়ে যাইতে হবে। আশা করি ভিডিওটা ভালো লাগছে। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই তোমার বন্ধুদের সাথে শেয়ার করে দিবা। আর অবশ্যই চ্যানেলের সাথে থাকবা। ধন্যবাদ। দেখা হচ্ছে আবার পরবর্তী ভিডিওতে।